কথায় আছে ভালোবাসা অন্ধকার, এবং একটা ছেলে ও আর একটা মেয়ে কেবলমাত্র দুটো কন্ডিশনে একে অপরের সাথে ভালোবাসতে পারে। এক, হয়তো তারা দুজনকে সত্যিকারের ভালোবাসে, নয়তো দুই, তারা নিশ্চয়ই তোমার থেকে কিছু না কিছু চায়। তো আজকের যে ঘটনাটা আছে কিছুটা পুরো এই সম্বন্ধেই, যেখানে একটা ছেলে তার ভালোবাসার সাথে দেখা করতে গিয়ে তার মৃত্যুর সাথে দেখা হয়ে যায়। এবং আমি পুরো ড্যাম শিওর যে তুমি এই স্টোরিটা শোনার পর এই স্টোরিটাকে তোমার সেই সিঙ্গেল বন্ধুবান্ধবদেরকেও শোনাবে এবং তাদেরকে সতর্ক থাকতে বলবে। সো গাইস, আমি হচ্ছে আকাশ, আর ঘটনাটা কি চলো জানা যাক। সো এই স্টোরিটাকে আমাদের সাথে শেয়ার করেছে রাকেশ, আর এই যে ঘটনাটা এটা রাকেশের ভাইয়ের সাথেই, সে যখন ক্লাস 11-এ পড়তো তখন এই ঘটনাটা তার সাথে ঘটেছিল। তো রাকেশ যদি তার ভাইকে এক কথায় ডিসক্রাইব করতে যায় তবে সে একটা কথাই বলবে, যেটা হলো হ্যান্ডসাম। লাইক আমাদের প্রত্যেকের ক্লাসে এমন একটা করে ছেলে থাকে না, যার পিছনে অনেক মেয়েরা পড়ে থাকে এবং অনেক মেয়েরাই তাকে লাইক করে, এবং যেটা দেখে আমাদের আমরা নর্মাল ছেলেদের প্রচুর জেলাসি ফিল হয়, লাইক তেমন ছেলে। এবং যেহেতু রাকেশের ভাইয়ের এরকম হ্যান্ডসামনেস এবং হ্যান্ডসাম ছিল, তাই তার মধ্যে একটা অহংকার চলে এসেছিলো। লাইক সে মেয়েদেরকে বেশি পাত্তা দিত না, এমনকি তার বন্ধু বান্ধবকেও সে বেশি পাত্তা দিত না। বাট কথায় আছে অহংকার মানুষের পতনের কারণ। এবং শীঘ্রই ক্লাস 10-এ যখন সে পড়তো তার সাথে এমন একটা অ্যাক্সিডেন্ট হয় যেটার ফলে তার অহংকার পুরো ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়। তো অ্যাক্সিডেন্টটা যেটা বেসিক্যালি হয়েছিল সেটা হলো লাইক একদিন রাকেশের ভাই তার বাড়িতে স্টোভে কিছু রান্না করছিল, লাইক চা বা ম্যাগি ট্যাগি সব কিছু রান্না করছিল, এবং সেই সময় কোনো কারণবশত তার যে স্টোভটা হয় সেটা বাস্ট করে, যার ফলে রাকেশের ভাইয়ের পুরো মুখটাই প্রায় পুড়ে যায়। এবং এই ইনসিডেন্টের পর রাকেশের ভাইকে মেয়েরা পছন্দ করা তো দূরের কথা, তাকে তার পাড়া এবং তার আত্মীয় স্বজন তারা পর্যন্ত চিনতে পারতো না। রাকেশ এর পর থেকে প্রচুর তার পুরো সেলফ এস্টিম পুরো হারিয়ে ফেলে এবং সে ডিপ্রেশনে চলে যায়। রাকেশের ভাই নিজের কনফিডেন্স এতটাই হারিয়ে ফেলে যে সে তার বাবা মার সামনে যেতে পর্যন্ত লজ্জা পেত, এবং সে তার বাড়িতে একটা ঘরের ভিতর দরজা জানলা বন্ধ করে তাকে আটকে রাখত। সামনেই রাকেশের ভাইয়ের ক্লাস 10-এর মাধ্যমিকের এক্সাম ছিল, বাট তার মা বাবা তাকে বেশি প্রেশার ক্রিয়েট করতে পারছিল না, কারণ তারা জানতো যে তার ছেলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লাইক এই ইনসিডেন্ট, তারপর আত্মীয় স্বজন মানে তারা বুঝেই গেছিলো যে তাদের ছোট ছেলে এখন একটা প্রচুর টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। রাকেশের ভাইয়ের দাদা রাকেশ, সে তার ভাইকে এমন অবস্থায় দেখতে পায় না, এবং পরিবারের ছোট ভাই ও বড় ভাইয়ের মধ্যে যতই ঝগড়া হোক বা ঝামেলা হোক, কিন্তু একটা দুঃখ বা কঠিন সময় কেবলমাত্র পরিবার এবং তোমাদের আপনজনই তোমার পাশে দাঁড়ায়, এটা মনে রাখবে। তো রাকেশ তার ভাইয়ের এমন অবস্থা নিজের চোখে দেখতে পায় না, এবং সে ডিসাইড করে তার ভাইকে কি যা হোক করে ডিপ্রেশন থেকে বেরিয়ে আনবে, এবং যার জন্যে রাকেশ ডিসাইড করে তার ভাইকে একটা স্মার্টফোন কিনে দেবে। এই ঘটনাটা হয়েছিল প্রায় 2013 কি 14 সাল নাগাদ, এবং তোমরা জানো যে তোমরা সেই সময় যারা আছো বা যেই সময় যারা টিনেজার ছিলে আমার মতো, তারা জানো যে সেই সময় একটা ছেলের কাছে স্মার্ট মোবাইল থাকা কতটা বড় ব্যাপার। এবং স্মার্ট মোবাইল পেলে এবং নেট কানেকশান পেলেই আমরা যেটা প্রথম করতাম সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম এসব নতুন নতুন অ্যাকাউন্ট খুলতাম, এবং যে প্রচুর যেসব মেয়েরা আছে তাদেরকে শুধু হাই 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 এসব করে করে পাঠিয়ে যেতাম, এটা ভেবে যে কোনো না কোনো মেয়ে তো রিপ্লাই করবেই আর কোনো না কোনো মেয়ে তো পটে যাবেই, যেটা অ্যাকচুয়ালি আমিও করতাম এবং আমিও ভাবতাম। এবং সবাই বলে যে আশায় মরে চাষা, এবং যেটা হওয়ার সেটাই হয়। সেটা হলো কোনো মেয়েই রিপ্লাই করে না, মেয়ে তো পড়া দূরের কথা। এবং রাকেশ যে এটা ভেবে তার ভাইকে গিফট করেছিল ফোনটা, যে তার ভাই এরপর একটু ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে, তার ঠিক উল্টো হয়, সে আরও ডিপ্রেসড হয়ে যায়। এবং রাকেশ জানতো না যে এই স্মার্টফোনই তার ভাইয়ের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।
সো এক্সামের কিছুদিন পরের একদিন রাতে রাকেশের ভাই এমনি সবার সাথে খাওয়া দাওয়া করে সে তার নিজের ঘরে চলে যায় এবং ঘরের দরজা জানলা বন্ধ করে ফোন ঘাঁটা চালু করে। এবার সে যখনই ফোন ঘাঁটার জন্য তার ডাটাটা অন করে তখন তার একটা নোটিফিকেশান আসে, যেটা দেখে রাকেশ একদম হাঁ হয়ে যায়। সে দেখতে পায় তাকে একটা মেয়ে রিপ্লাই করেছে এবং সে এমনি নর্মাল মেয়ে না, মানে সেই মেয়েটা মানে তার অকাতের বাইরে, যেটা বলে না অকাতের বাইরের মেয়ে। এরপর থেকে এরা দুজন আস্তে আস্তে কথা বলা চালু রাখে এবং এর মাঝখানে রাকেশের ভাই তার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটার কথাও বলে দেয়, এটা ভেবে যে এইটা হয়তো এখন বলে দিয়েছি এরপরে হয়তো মেয়েটা আমার সাথে কথা বলবে না। বাট সেটা হয় না, মেয়েটা তার সাথে যেরকম আগে নর্মালভাবে কথা বলছিল সেরমভাবেই কথাটা কন্টিনিউ রাখে। রাকেশের ভাই এর মধ্যে ভেবে নিয়েছে যে ভগবান হয়তো আমার থেকে মুখ সরায়নি, সে হয়তো আমার দিকে চেয়েছে, এত কঠিনের পর সে আমাকে কিছু দিয়েছে, এখন আমার মনের মানুষ আমি পেয়ে গেছি, আমাকে আর একা রাতে কাটাতে হবে না। এবং 1 থেকে 2 মাস কথা বলার পরে রাকেশ তার ফিলিংসটাকে কনফেস করে দেয়, যেটা শুনে মেয়েটাও বলে যে হ্যাঁ আমারও তোমার প্রতি ফিলিংস আছে, যার ফলে তারা দুজন রিলেশনে চলে আসে। এরপর থেকে রাকেশ একদম খুশি খুশি হতে থাকে এবং এটা দেখে তার বাবা মাও খুশি হয়, কারণ জানতো যে বাড়ির একটা ছোট ছেলে সে ডিপ্রেশন থেকে বেরিয়ে এসছে এবং সবার সাথে যেরকম আগে নর্মাল কথা বলতো সেরকমভাবে কথা বলছে। এটা দেখে কেউ খুশি হোক আর না হোক তোমার বাবা মা তো খুশি হবেই, তাই না? বাট তারা জানতো না যে এই খুশি তাদের কাছে বেশি দিন টিকতে চলেনি। তো এর কিছুদিন পর রাকেশ আর সেই মেয়েটা ডিসাইড করে তারা কোথাও দেখা করবে। এখন রাকেশ সেই মেয়েটাকে বলে যে আমি তো কোনো দিন ভিক্টোরিয়া যাইনি, চলো ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। যেটা শুনে যে মেয়েটা থাকে সে বলে যে না আমার শরীরটা খারাপ, তুমি এক কাজ করো, পরশু দিন সন্ধ্যের দিকে তুমি আমার বাড়িতেই চলে এসো, আমি যেহেতু একা থাকি আমার একটা পার্টনারও হয়ে যাবে যার সাথে আমি গল্প করতে পারবো। এবার গাইস তোমরা ভাবো, একটা মেয়ে যে বাড়িতে একা থাকে সে তোমাকে রাত্রিবেলা তোমার সাথে গল্প করার জন্য ডাকছে, তোমার কি ফিল হবে? তোমারও সেটাই ফিল হবে যেটা রাকেশের ভাইয়ের ফিল হয়েছিল। তোমার মনে বিভিন্ন ধরনের ফ্যান্টাসি তৈরি হয়ে যায়, এই করবো ওই করবো, মানে একদম এক্সাইটেড। রাকেশের ভাই এই সময় প্রচুর এক্সাইটেড ছিল এবং কখন যে শুধু পরশু দিনটা আসবে, পরশু দিন সন্ধ্যাটা আসবে তার জন্য অপেক্ষা করছিল। এবং দেখতে দেখতে পরশুদিন সন্ধ্যেও চলে। এখন রাকেশের ভাই সন্ধ্যের দিকে তার বাবা স্কুটিটা নিয়ে তার বাবাকে বলে যে আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, এই বাহানা করে সে এখন সেই মেয়েটার কাছে চলে যায়। এখন মেয়েটার যে বাড়িটা ছিল সেটা বেসিক্যালি একটু গ্রাম সাইডে ছিল, মানে মেন রোড থেকে একটা সোজা গ্রামের দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তার একদম শেষ প্রান্তে সেই মেয়েটার বাড়ি। এখন রাকেশের ভাই সেই স্কুটারটা নিয়ে সেই যে অ্যাড্রেসটা দিয়েছে সেই দিকে যাচ্ছে। এবার সে দেখছে যে যত সে সেই অ্যাড্রেসটার দিকে যাচ্ছে তত লোকের আনাগোনা কম হতে যাচ্ছে। এখন রাকেশের ভাই এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে একটাও লোক নেই, পুরো নিঃশব্দ, আশেপাশে শুধু বাঁশঝাড়ের জঙ্গল এবং রাস্তাটা পুরো অন্ধকার। চাঁদের আলোয় শুধুমাত্র সেই বাঁশ গাছের যে লম্বা লম্বা গাছের পাতাগুলো সেগুলোর মাথা দেখা যাচ্ছে। রাকেশের ভাই এই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। সে সাহস করে তাও সেই অ্যাড্রেসের দিকে যায় এবং গাড়ি সেখানে থামায় না। এবং যেতে যেতে সে দেখতে পায় যে তার স্কুটারের হেডলাইটে একটা মেয়েকে দেখা যাচ্ছে যে কিনা একটা কুর্তা পরে সামনে দাঁড়িয়ে আছে। রাকেশের ভাই এই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাও সে সেই অ্যাড্রেসের দিকে যায়। সে সামনের দিকে এগোয় এবং সে যখন সেই মেয়েটার কাছে পৌঁছায় সে দেখে এই মেয়েটার কেউ না, এটা ছিল তার গার্লফ্রেন্ড, যে কিনা তার জন্যই অপেক্ষা করছিল। এরপর রাকেশের ভাই স্কুটিটাকে রাস্তার একটা সাইডে রেখে তার মেয়েটার পিছন সেই বাড়ির দিকে যায়। এখন রাকেশের ভাই যখন সেই বাড়িটার সামনে আসে সে দেখে এই বাড়িটা এমনি নর্মাল কোনো বাড়ি না, এটা ছিল একটা পোড়ো বাড়ি। লাইক আগেকার যুগের যে রাজাদের বা জমিদারদের যে পোড়ো বাড়ি বা চৌধুরীদের যে পোড়ো বাড়ি থাকে না, ঠিক তেমন। এই বাড়িটাকে দেখে রাকেশ পুরো ফ্রিজ হয়ে যায় এবং তার মনে হয় যেন বাড়িটা তাকেই যেন ডাকছে। রাকেশের গার্লফ্রেন্ড যে ছিল সে রাকেশকে দেখে, এরম অবস্থায় দেখে এবং তাকে বলে যে কিরে তুই এমনভাবে দেখছিস কেন, ভিতরে যাবি না নাকি, সারাক্ষণ এখানেই থাকার ধান্দা আছে? এই বলে মেয়েটা রাকেশের ভাইকে ঘরের ভিতরে মানে সেই হাভেলির ভিতরে নিয়ে যায়।
এখন রাকেশের ভাই যখন ভিতরে প্রবেশ করে তখন সে এটা দেখে যে বাইরে থেকে বাড়িটা যতটা ভয়ঙ্কর দেখতে ভিতর থেকে ততটাই সুন্দর দেখতে। রাকেশের ভাই এসব দেখতে দেখতে তারপর সেই মেয়েটা বলে যে চলো ভিতরে গিয়ে বসি। এখন মেয়েটা তাকে তার রুমে নিয়ে যায় এবং রুমে ঢুকতেই রাকেশের ভাই লক্ষ্য করে যে সেই রুমের বিছানায় একটা কালো রঙের বিড়াল, মানে বাচ্চা না, একটু বড় বিড়াল, সে ঠিক ওখানে বসে আছে এবং সে রাকেশের ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকেশের গার্লফ্রেন্ড এটা দেখতেই সে বলে যে আরে তোমাকে তো বলাই হয়নি, এর নাম হচ্ছে টিলু, আমার সাথে তখন থেকে আছে যতদিন থেকে আমি এই বাড়িতে এসেছি। তারপর এরা দুজন মিলে নানা ধরনের কথাবার্তা বলে এবং কথা বলতে বলতে কখন সে 9টা বেজে যায় রাকেশের ভাইয়ের একটুও খেয়াল থাকে না। রাকেশের ভাই যখন 9টা বেজে যায় এটা জানতে পারে তখন সে তার গার্লফ্রেন্ডকে বলে যে এখন তো অনেক রাত হয়ে গেছে, আই থিঙ্ক আমার এখন বাড়ি যাওয়া উচিত। যেটা শুনে সেই মেয়েটা বলে যে ওমা তুমি এত তাড়াতাড়ি বাড়ি চলে যাবে কেন? আমি ভাবলাম তুমি আরেকটু থাকবে, আমি তো তোমার জন্য রান্নাও করেছি, তুমি অন্তত ওটা খেয়ে যাও। এবং অনেক রিকোয়েস্ট করার পর রাকেশের ভাই মেয়েটার কথা অমান্য করতে পারেন এবং বলে যে ঠিক আছে তাহলে আমি আর কিছুক্ষণ থেকে যাই। এখন মেয়েটা তারপর সেই বিড়ালটাকে নিয়ে বাইরে চলে যায় এবং রাকেশের ভাইকে বলে যে তুমি ঘরেই বসো, আমি তোমার জন্য ঘরেই খাবারটা নিয়ে আসছি। এই বলে মেয়েটা রান্নাঘরে চলে যায় এবং রাকেশের ভাই সেই ঘরেতেই বসে থাকে। কিছুক্ষণ পরে সেই মেয়েটা তার হাতে একটা থালায় এক বাটি মাংস আর কিছু রুটি নিয়ে রাকেশের ভাইয়ের হাতে দেয় এবং বলে যে তুমি এটা খাও, আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে আসি, কারণ আমার গা পা একটু চ্যাটপ্যাট করছে। এখন যে বাথরুমটা ছিল সেটা বেসিক্যালি এমন একটা জায়গা ছিল, মানে তুমি যদি এই বিছানা যদি এখানে হয় তার ঠিক সামনেটাই বাথরুম আছে। এখন মেয়েটা যখন বাথরুমে যায় তো সে ইচ্ছা করে কি বিনা ইচ্ছায় করেছে সেটা জানি না, বাট সে যখন চান করতে যায় তার একটু দরজাটা হালকা ফাঁকা থাকে। এখন তোমরা তো জানোই যে রাকেশের ভাই তখন বয়স কম এবং চ্যাংড়া ছেলে যেটাকে আমরা বলি, এবং সে সুযোগের সদ্ব্যবহার করে। সে শুধু সেই ফাঁক দিয়ে শুধু একবার করে উঁকি মারে আর একবার করে রুটিতে কামড় মারে। এদিকে কখন তার থালায় মাংস শেষ হয়ে গেছে তার একটু হুঁশ থাকে না, যেটা দেখে রাকেশের ভাই বলে যে না একটু রিফিল করে আসি, মানে ওটা আর একবার ভরে আনি। এখন সে তার জন্য এখন বাইরে বেরিয়ে রান্নাঘরে যায়। এখন সে যখনই রান্নাঘরে ঢোকে তার নাকে একটা হুট করে একটা দুর্গন্ধ ভেসে আসে, যেটা পেয়ে রাকেশের ভাই একটু খটকা লাগে। তারপর ভাবে হয়তো এটা পুরো বাড়ি এবং হয়তো কোনো ইঁদুর টিঁদুর মরেছে, তাই বেশি চিন্তা করে লাভ নেই, এবং সে এই গন্ধটাকে ইগনোর করে সেই মাংসর গামলার কাছে যায়। এখন সে যখনই সেই গামলা থেকে মাংস নেওয়ার জন্য ঢাকনাটা খোলে, সে যা দেখে তার হাত পা একদম ঠান্ডা হয়ে যায়, মানে সে একদম পাগল হয়ে যায়। সে দেখে যে কিছুক্ষণ আগে তার ঘরে যে কালো বিড়ালটাকে দেখেছিল সেই কালো বিড়ালের অর্ধেক শরীরটা সেই গামলায় ভাসছে। রাকেশের ভাই এটা দেখে সে একদম পাগল হয়ে যায় এবং ছুটে কোনো কিছু নক না করে ডাইরেক্ট সেই বাথরুমে ঢুকে যায় যেখানে মেয়েটা ছিল। বাথরুমে ঢুকতেই সে এটা লক্ষ্য করে যে এটা তো অ্যাকচুয়ালি বাথরুমই না, এটা তার মনে হচ্ছিলো কোনো একটা পুজো ঘর, বাট রুমটা পুরো ডার্ক ছিল। এবং সে যখন নিচের দিকে দেখে সে দেখে রুমের ঠিক মাঝখানে একটা গোল টাইপ কিছু একটা আঁকা আছে, যার উপরে কটা প্রদীপ লাগানো আছে, এবং তার ঠিক মাঝখানে মানে প্রদীপগুলোর মাঝখানে রাকেশের ভাইয়ের একটা ফটো আছে যার উপরে রক্ত ছেটা পড়ে আছে। রাকেশের ভাই যখনই এটা দেখে সে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সেই রুম থেকেই বেরিয়ে আসে, এবং রুম থেকে বেরিয়ে এসে সেই সবে কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিচ্ছিলই কি তার সামনে সে দেখতে পায় সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। বাট এইবার সেই মেয়েটাই ছিল না যেই মেয়েটা তার সাথে এতদিন কথা বলেছিল, তার সাথে রিলেশানে ছিল, যেই মেয়েটা তাকে ডেকেছিল। এই মেয়েটার গেটআপ পুরো চেঞ্জ হয়ে গেছে। সে যখন মেয়েটাকে ভালো করে লক্ষ্য করে সে দেখে মেয়েটার শরীর পুরো একটা অদ্ভুত ফ্যাকাশে সাদা হয়ে গেছে এবং তার চোখের পুঁটলি দুটো নেই বললেই চলে। তার চোখের চারপাশটা এতটাই কালো হয়ে গেছিলো যেন মনে হচ্ছিল তার চোখের দিকে বেশিক্ষণ তাকালে সে যেন সেই চোখের ভিতরেই হারিয়ে যাবে।
সেই মেয়েটা যখনই রাকেশের ভাইকে দেখতে পায় সে একটা জোরে হাসি দেয় এবং রাকেশের ভাইয়ের দিকে ছুটে আসে। রাকেশের ভাই এই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তার হাতের যে হেলমেটটা থাকে সেটা ছুঁড়ে সেই মেয়েটার দিকে মারে এবং সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকেই বেরিয়ে আসে। রাকেশ জানতো যে এখনও বিপদ শেষ হয়নি, তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার স্কুটারের কাছে যায় এবং স্কুটারটাকে অন করে সোজা দৌড় মারে সেই রাস্তা দিয়ে। রাকেশের ভাই এই সময় সে একদম স্পিচলেস ছিল এবং শুধু সে গাড়িটা টেনেই যাচ্ছিল, পিছনে সে একবারও তাকায়নি। বাট সে যখনই একবার হুট করে তার স্কুটারের আয়নাটায় পিছন দিকে দেখে সেই মেয়েটা সেই স্কুটারটাকে ফলো করে তার পিছনেই দৌড়াচ্ছে এবং সে এমনভাবে দৌড়াচ্ছে যেন আজকে তার রাকেশের ভাইকে মেরেই দেবে। রাকেশের ভাইয়ের এতক্ষণ মনে হচ্ছিল যে আজ হয়তো তার জীবনের শেষ দিন। সে এইসব দেখে আরও স্পিডে গাড়ি চালায় এবং সেই পাড়ার রাস্তা থেকে বের হয়ে এবং শেষমেশ সে মেন রোডে চলে আসে। এখন সে মেন রোডে চলে এসছে এবং রাত 10টা বেজে গেলেও তখন তোমরা জানো যে মেন রোডে সবসময় গাড়ি ঘোড়া চলে এবং রাকেশের ভাই এটা দেখে তার ভিতরে একটু সাহস আসে। বাট তার মাথায় এখন হাজার হাজার প্রশ্ন আসছিল, লাইক মেয়েটা কে ছিল, এতদিন যার সাথে রিলেশনে ছিল সেই বা কে ছিল, এই মেয়েটাই কে, বিড়ালটার কী হলো, মানে সে একদম পাগল হয়ে যায়। এবং এইসব ভাবতে ভাবতেই সে যখন স্কুটারটা রাস্তার সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল তখন তার ফিল হয় তার কাঁধে কেউ যেন হাত রেখেছে। রাকেশের ভাই যখনই পিছন দিকে তাকায় সে তখন পাগল হয়ে যায়। সে দেখে সেই মেয়েটাই তার স্কুটারের পিছনে বসে আছে। রাকেশের ভাই এই সময় তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং সোজা গিয়ে একটা 10 চাকার লরির সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। যেহেতু তখন রাত্রির বেলা ছিল তাই তখন সেখানে বেশি লোকজন ছিল না আর অ্যাক্সিডেন্টটাও দেখতে পায়নি, তাই পুরো রাত্রির তার ভাই সেই রাস্তার ধারে অজ্ঞান ছিল। এবং সকালবেলা যখন লোকজনের আনাগোনা হয়, লোকজন সেই অ্যাক্সিডেন্টে লোকটাকে দেখে, তখন তাকে হসপিটালে অ্যাডমিট করে এবং তার কিছুক্ষণ পরেই তার বাবা মাকেও ইনফর্ম করে। রাকেশের ভাই হসপিটালে প্রায় পুরো 2 দিন অজ্ঞান ছিল এবং সে যখন জ্ঞান ফেরে তখন সে এই গল্পটা মানে এই পুরো ঘটনাটা তার দাদাকে বলে। এবং এই ইনসিডেন্টের ফলে রাকেশের ভাই তার একটা চোখও হারিয়ে ফেলে, বাট ফরচুনেটলি সে বেঁচে গেছে। আজ 2024 সাল, এই ঘটনাটা হয়েছে প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে এবং রাকেশের ভাই এখন একটু সুস্থ আছে এবং এই সময় তার একটা বিয়ে হয়ে গেছে একটা মেয়ের সাথে। বাট আজও নাকি মাঝে মাঝে রাতে সে স্বপ্নে সেই মেয়েটাকে এখনও দেখতে পায়। সো গাইস, আজকের স্টোরিটা এত অবধি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের উপর ছেড়ে দিলাম। আর যদি তোমাদের কোনো নিজস্ব পার্সোনাল স্টোরি থাকে বা এক্সপিরিয়েন্স থাকে, নিচে জিমেল আছে, তুমি সেখানে শেয়ার করতে পারো। তো আজকের জন্য এতটাই, টাটা, বাই বাই।